প্রথম আলোর বিশেষ আয়োজন অভিজ্ঞতার আলোয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিশেষভাবে রোমাঞ্চিত যে আজকে আমরা এসেছি বাংলাদেশের একজন কিংবদন্তি, বাংলাদেশের চলচ্চিত্র জগতের এবং আমাদের সংস্কৃতি জগতের একজন প্রধান ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার কাছে। ববিতা আপা, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি আপনি এসেছেন, কথা বলতে চাইছি আমিও। 1953 সালে আপনার জন্ম হয়েছিল বাগেরহাটে। বাগেরহাট। আপনার আব্বা ASM নিজামুদ্দিন আতাইয়ুব, উনি সরকারি কর্মকর্তা ছিলেন। জি। এবং আপনার আম্মা জাহানারা, উনি হোমিওপ্যাথির ডাক্তারি করতেন এবং কলকাতার বেবন কলেজে। একটু আগে আপনি একটা গল্প বলছিলেন, আপনি যখন অশনি সংকেতের শুটিং করতে কলকাতায় গ্র্যান্ড হোটেলে থাকতেন, আপনার আব্বাও আপনার সঙ্গে কলকাতায় যেতেন এবং একদিন আপনাকে গ্র্যান্ড হোটেলের পেছনে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলেন। ওই গল্পটা একটু করেন। বাবা তো আমার সাথে যেতেন, তো আমার আব্বা বললেন কি, মা চলো একটু বেরিয়ে আসি। আমি বলছি আচ্ছা আব্বা চলেন। কোথায় যাব? চলো না, চলো। তারপরে দেখি কি, গ্র্যান্ড হোটেলের পিছনে একটা চাইনিজ রেস্টুরেন্ট, এবং সেটা খুব পুরানা টুরানা। ওরা বোধহয় ওইটাকে কোনো রিপেয়ার করে নেই, মডার্ন করে নেই, যেরকম অনেক বছর। এবং ওটা নাকি আমি শুনেছি কলকাতার প্রথম চাইনিজ রেস্টুরেন্ট, এবং সেই রেস্টুরেন্ট যেরকম ছিল সেই রকমই। তো ওখানে ঢুকেছে। আব্বা আপনি কোথায় নিয়ে আসলেন? কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, ওইখানে চলেন। বলে না মা, আসো আসো। বড় বড় পর্দা, বড় বড় গ্লাস, বড় বড় প্লেট। তারপরে আব্বা অর্ডার দিলেন ফ্রাইড রাইস, এই ওই সেই। তো দেখি যে আব্বা বসে আমার দিকে মিটমিট করে হাসছেন। আব্বা কি ব্যাপার? বলে শোনো মা, আমি আর তোমার মা যখন এখানে পড়াশুনো করতাম, তখন আমরা ফাঁকে ফাঁকে এখানে আসতাম এবং আমরা দুজন চাইনিজ করতাম, গল্প করতাম, খেতাম। তাই আমার খুব ইচ্ছে যে আমার মেয়েকে আমি এখানে নিয়ে আসবো। সেই আমলে কলকাতার ইসলামিয়া কলেজের শিক্ষিত, সরকারি চাকরি করছেন, মা শিক্ষিত ব্রেবন কলেজের। এই জন্য আপনারা সব ভাই বোনই অনেক খ্যাতিমান হয়েছেন, মানুষও হয়েছি। তো আমার আম্মা, যখন আমরা পরে যশোরে ছিলাম, আম্মা খুব সাংস্কৃতিক মনা। তো আম্মা তখন একটা কথা আমাদেরকে বলতেন যে মা দেখো, আমাদের ভাই বোন সবাইকে বলতেন যে তোমরা যতই লেখাপড়া করো, তোমাদের আলাদা গুণ থাকতে হবে। হ্যাঁ আম্মা কীরকম? আমরা তো ছোট। তো বলতেন যে হ্যাঁ তোমাদের কবিতা আবৃত্তি, নাচ গান এগুলো জানতে হবে। শুধু লেখাপড়া প্রয়োজন, কিন্তু লেখাপড়াই সব নয়। তারপরে আমাদেরকে ওস্তাদ রেখে দিয়েছিলেন। তার আসতেন, গান শিখতাম, নাচ শিখতাম। তো একদিন যদি নাচ ফাঁকে দিতাম, মা ভীষণ রেগে যেতেন। তো এই জিনিসগুলো ছোটোর থেকে আমরা পেয়েছি, সেই জন্যেই বোধহয়। নিশ্চয়ই। আমি কিছুদিন আগে সুচন্দ্রা আপারও একই ইন্টারভিউ করেছি। উনি বলছিলেন যে কলেজে থাকতেই উনি ওখানে, স্কুলে থাকতে মঞ্চে নাটক করতেন। হ্যাঁ, নাটক নাচ এই সমস্ত করতেন। আবার সুচন্দ্রা আপা আবার সুচিত্রা সেনের খুব ভক্ত ছিলেন। ওনার সাথে চেহারার একটা অভিব্যক্তির মিল আছে। সুচিত্রা সেনের সিনেমা মানে হলে যেতেই হবে, দেখতে হবে। তো সুচন্দ্রা আপা ওই সিনেমা টিনেমা দেখে এসে বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে উনি আবার খুব সুন্দর সুচিত্রা সেনের মতো ঘাড় কাত করে বাঁকা করে উনি অভিনয়টা করছেন। এগুলো আমি আবার পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, বাবা আপা কি সুন্দর কি করছে। আপনার ভালো নাম হচ্ছে ফরিদা আক্তার, ডাকনাম পপি। হ্যাঁ, সুচন্দ্রা আপা আপনাকে পপি বলে ডাকে, চম্পা আপাও আপনাকে পপি বলে। আমার বাসার পরিবারের সবাই আমাকে পপি বলেই ডাকে। তবে চলচ্চিত্রে আবার একটু অন্যরকম। যেমন রাজ্জাক ভাই আমাকে কোনোদিন ববিতা ডাকেন নেই, উনি আমাকে পপ বলে ডাকতেন, পপ। মোস্তফা ভাই, গোলাম মোস্তফা ভাই বলতেন পপিনজে পপিনজে। এরকম এক একজন এক একভাবে আমাকে ডাকতেন। এবং আমার কিন্তু বেশ অনেকগুলো নাম হয়েছিল। পপির পরে সুবর্ণার নামও দেওয়া হয়েছিল। সুবর্ণার নাম দিয়ে আপনি প্রথম ছবিটা করেছিলেন, যেটা মুক্তি পায় নাই না, সংসার। মুক্তি পেয়েছে সংসার নামে। তো ওই ছবিতে জহির ভাই আমার নাম দিলেন সুবর্ণা। এবং ওই ছবিটি
আমি তখন সুচন্দার বোন সুবর্ণা খারাপ হয় নাই? না ঠিক আছে সেটা ছিল, কিন্তু ওই ছবিটি করার পরে খুব একটা ছবিটি আনফর্চুনেটলি ওটা চলে নেই। চলে না, আর আমারও না সিনেমা টিনেমা করতে ভাল লাগতো না। আমি মনে করতাম সিনেমা খুব কষ্টের একটা জিনিস। শুটিং করা তো খুবই কষ্টের। সুচন্দা আপাকে দেখতাম, সুচন্দা আপার সাথে যেতাম ওই যে কক্সেস বাজার এখানে ওখানে, তো দেখতাম ডাইরেক্টর বলছে, ম্যাডাম আপনি খালি পায়ে এই বালুর মধ্যে দৌড়ান, আপনি এই পাহাড়ের দিকে উঠছেন, আপনি আত্মহত্যা করতে সমুদ্রে যাচ্ছেন, আবার হয় নাই কাট কাট কাট, ট্রলি হয় নাই, কি হয় নাই বলে টলে। আমি শুনে বলি আমার বোনকে এত কষ্ট দিচ্ছে, এটা কোনো কথা হলো নাকি? আপনি স্কুলের ছাত্রী? স্কুলের ছাত্রী, ক্লাস 5-এ পড়ি আমি। তাই আমি বললাম যে না, আমি সুচন্দা আপাকে বুঝি বলে ডাকি। তাই আমি বললাম বুঝি যত যাই বলো, তুমি কষ্ট করো করো, আমাকে যদি কেউ বলে সিনেমা করতে আমি কোনো দিন করবো না। কিন্তু আপনার দুলাভাই জহির রায়হানের অনুরোধে আপনি করলেন? আমার করতে হলো, কারণ তখন জহির ভাই বললেন যে আমাদের একটা মেয়ে লাগবে, একটা বাচ্চা কিশোরী মেয়ে। তো আমি বললাম যে না, আমি সিনেমা করব না, ভালো লাগে না। তো আম্মা বললেন, সুচন্দা আপা বললেন, দেখো তুমি যদি না করো সবাই বলবে দুলাভাই রিকোয়েস্ট করেছে, তুমি কথাটা রাখো নাই, তো তুমি করো। তো আমি খেলার ছলে, খুব রাগ লাগে, কি উল্টা পাল্টা ডায়লগ বলছি, কি করছি, ভাল লাগছে না এরকম করার পরে। ওই ছবিটি যাই হোক, ওটা গল্পটা বোধহয় কোনো প্রবলেম ছিল নাকি চলে নেই। তো জহির ভাই তখন মনে করলেন যে ছবিটি আমি পপিকে নিলাম, আচ্ছা ওকে এবার নায়িকা বানিয়ে একটা সিনেমা করব। তো ওই সময় ক্যামেরাম্যান আফজাল চৌধুরী একটা ছবি প্রডিউস করবেন, জলতে সুরজকে নামে, উর্দু ছবি, তৎকালীন উর্দু ছবি। সেই ছবিটি বড় বড় সব আর্টিস্টরা থাকবেন, নাদিম, তারপরে সাবিহা, সন্তোষ পাকিস্তানের, রোজিনা, এইসব। তো শবনম ম্যাডাম ছিলেন, কিন্তু উনি শিডিউল দিতে পারেননি। তো তখন কি হবে, সবার শিডিউল মিস হয়ে যাবে, শবনম দিতে পারছে না। তো বললেন যে কি করা যায়। তো জহির ভাই বলল, চিন্তায় পড়ে গেলেন। আফজাল ভাই বললেন, জহির তুমি ভাবছো কেন, তোমার তো ঘরেই নায়িকা আছে। কীরকম? তোমার তোমার ওয়াইফের বোন, ওকে আমি টেলিভিশনে একটা নাটক দেখেছি, আমি একটি কলম নামে একটা নাটক করেছিলাম। সেই নাটকে ওটা দেখে বলে কি, ও তো মেয়েটার তো খুব ক্যামেরা ফেস সুন্দর, ভয়েসটা সুন্দর, আমরা একটু ট্রাই করতে পারি। তারপরে তখন আমার করবে, ওনারা টেস্ট নেবে, আমার কালারে ওটা ছবিটা রঙিন হবে, কালারে কেমন লাগে, আমার ভয়েস কেমন, এই ওই দেখে টেকে বললেন না, এই মেয়েটা ভালো হবে, একেই আমরা নায়িকা বানাবো। এই নায়িকা, এই তো নাম নাম সুবর্ণার নাম দিব না, আমরা নতুন নাম দিব। তো ক্যামেরাম্যান আফজাল চৌধুরী বউ বললেন, আমরা এর নাম দিব ববিতা। তো ববিতা, কেউ কেউ বললেন যে ভারতে একজন ববিতা নামে আর্টিস্ট আছে, এটা কি ঠিক হবে? বলে তাতে কি আছে, আমাদের বাংলা এই দেশে ববিতা, তো কোনো অসুবিধা নেই, এটাই আমরা দেব। এই তারপরে ওই ছবিটি করলাম। 14ই আগস্টে মুক্তি পেয়েছিল ছবিটি, বোধহয় তখন রিলিজ হতে পারে নাই, ওটা শেষমেশ, ওটা পরে বাংলায় ডাবিং হয়ে রিলিজ হয়েছে। ওটা আপনার প্রথম বাংলা ছবি, প্রথম বাংলা ছবি ছিল শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত দিয়ে শুরু, হ্যাঁ, শেষ পর্যন্ত ছবিটি। আপনার বিপরীতে নায়ক কে ছিলেন? ওটা রাজ্জাক ভাই ছিলেন, রাজ্জাক ভাই ছিলেন। তো রাজ্জাক ভাইয়ের সাথে শর্ট দিতে গিয়ে আমি বললাম, রাজ্জাক ভাই বললেন যে রাজ্জাক তোমাকে জড়িয়ে ধরবে, তোমরা রোম্যান্টিক ডায়লগ বলছো। তো আমি বলছি, ও মা, এ আবার কি কথা, এ কয়দিন আগে বাবা ডাকলাম, এখন আবার প্রেমিক, এর সাথে অভিনয় করতে হবে প্রেমের, না 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 আমি পারবো না। তো জহির ভাই দিলেন বকা, এই মেয়ে, এটা কি সত্যি নাকি, এটা তো অভিনয়। যাই হোক, এইভাবে শুরু হলো। তো শেষ পর্যন্ত ছবিটি 14ই আগস্ট 1969, 14 আগস্ট, ওই দিন বোধহয়, হ্যাঁ ওই দিন পাকিস্তানের স্বাধীনতা দিবস। তো ওই দিন ছবিটি মুক্তি পাচ্ছে। তো আমার মা তখন, মায়ের একটু হার্টের একটু সমস্যা ছিল,
মা একটু ক্লিনিকে ছিলেন, নিরাময় ক্লিনিক। তো আমি করলাম কি, গ্যান্ডারিয়াতে থাকি আমরা। আমি আবার ওই ছবিটি অভিনয় করে আমাকে 12 লাখ টাকা, 12,000 টাকা। 12,000 টাকা পারিশ্রমিক দিলেন। আমি ওই 12,000 টাকা দিয়ে একটা টয়োটা গাড়ি কিনলাম। তো কিনে আমি ভাবলাম যে গাড়িটিতে করে যাই, মায়ের কাছে গিয়ে মাকে দেখাই, মা দেখো আমার জীবনের প্রথম ইনকাম, আমার গাড়িটা দেখো। তো আমি গেছি। আবার ওদিকে জহির ভাই আসবেন, রাজ্জাক ভাই আসবেন, সুচন্দা আপা আসবেন, সব মায়ের ওখানে আমরা সবাই মিট করব। তারপরে আমরা ওই সিনেমা রিলিজ হচ্ছে, ওই দিন দেখবো যে হলের সামনে ছবিটি কেমন চলছে, ববিতাকে সবাই একসেপ্ট করলো কি না দেখার জন্যে সব ওখানে টাইম ঠিক হলো। তো আমি যখন গেছি, যাওয়ার পরে গাড়ির থেকে কেবল এক পা নেমেছি, তখন একটা ছোট ছেলে এসে বলছে, আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমি বলছি, কেন তাড়াতাড়ি কেন, আসেন না আসেন। তারপরে আমাকে নিয়ে গেল, আমি গেলাম রুমে গিয়ে দেখি যে আমার মাকে সাদা চাদর দিয়ে ঢাকা হয়েছে, মানে মা আর নাই। তো আমি তাকিয়ে থেকে আমি আর কথা বলতে পারলাম না, আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম। 16 বছর বয়সে আপনি মাতৃহারা হলেন। হ্যাঁ হ্যাঁ, এবং আপনাদের বড় তখন বোন কিন্তু সুচন্দা 16 না, আপা আরো কম আরো কম। বয়স, কিন্তু আরো কম। জোর করে আমাকে নায়িকা বানিয়েছি। অনেক পাতলা সাতলা ছিলাম তো, মোটা মোটা কাপড় পরে আমাকে নায়িকা বানানো হয়েছিল। তো যাই হোক, ওই দিন আর যাওয়া হলো না, মাকেও গাড়িটি দেখা হলো না। এটা একটা দুঃখ, আজও সেই দুঃখটা রয়ে গেছে। আর এরপরে ছবি তো সুপার ডুপার হিট হলো। ইয়াং জেনারেশন ছেলেরা ববিতাকে খুব লাইক করলো। তারা এই নতুন নায়িকা ববিতা, এত সুন্দর দেখতে লাগে, এত সুন্দর অভিনয়, এই সেই। নিশ্চয়ই। এরপরে একটার পর একটা ছবি আসতেই থাকলো। এবং তখন আর আমি বলতে পারলাম না যে আমি আর সিনেমা করব না। তখন মেনেই নিলাম যে এটাই আমার চলার পথের এটাই আমাকে করতে হবে। এইভাবে এগিয়ে গেলাম এবং তারপরে ছবির পরে ছবি। স্টপ জেনোসাইডের আপনি অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধের আগে এবং পরে? হ্যাঁ, স্টপ জেনোসাইডটা এটা একটা দুঃখের বিষয়। সেটা হচ্ছে জহির ভাই সব সময় কেন যে এই কথাটি বলতেন যে আমার জীবনে এটা শেষ ছবিটা কিন্তু ইংলিশে হচ্ছিল এবং ছবিটির সব কিছু জহির ভাই নিজেই ক্যামেরা চালাতেন, নিজেই লাইট করতেন, নিজেই কিছু স্ক্রিপ্ট, আর এটার স্ক্রিপ্ট ছিল না, সব কিছু ওনার ব্রেনে। তো 71 সালে সুচন্দা আপা তো এই ইন্ডিয়াতে গিয়েছিলেন, আপনি যান নাই? না না, আমি যাইনি, আমি যেতে পারিনি। এরপরে আপনার 72 সালের পরে তো আপনার যুগ শুরু হয়ে গেল, ববিতার যুগ, রাজ্জাক, ববিতা। এছাড়া পরের দিকে এসে আচ্ছা নাদিমের সঙ্গে আপনি অভিনয় করেছেন। হ্যাঁ, ওই যে জলতে সুরজকে নিচে, এরপরে আর করেন নাই? ওটা করেছি। আর একটা কানাডায় একটা মুভি হয়েছিল, ওটার নাম গেহেরি চোট, এই দেশে দূরদেশ নামে রিলিজ হয়েছে। হ্যাঁ, ওটাতে নাদিম ছিল। পরের দিকে আমরা দেখেছি। হ্যাঁ, ওটাতে ভারতীয় আর্টিস্টরা ছিল, শর্মিলা ঠাকুর, রাজ বাব্বর, তারপরে পারভিন ববি, নাদিম, আমরা সব ওটা কানাডাতেই করেছিলাম। আপনার অনেক চলচ্চিত্র, আপনার বিপরীতে নায়করা অভিনয় করেছেন, আপনার সবচেয়ে প্রিয় কে? আমার সবচেয়ে প্রিয় একদিকে বলবো রাজ্জাক ভাই। রাজ্জাক ববিতাই বেশি পপুলার হয়েছিল, বেশি পপুলার, ভালো ভালো ছবি করেছি, অনেক ছবি করেছি একসাথে। আরো সব নায়করা ছিল। অনন্ত প্রেম তো ভুলতে পারে না, মানে এত সুন্দর ছবি, এবং ওনার প্রথম ডাইরেকশনের ছবি ছিল, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর ছবি ছিল। তো রাজ্জাক ভাইকে বেশি পছন্দ করতাম। আর ওদিকে যদি বলেন যে একটু রোম্যান্টিক, একটু অন্য ধরনের, তাহলে আমি বলবো প্রায়ত জাফর ইকবাল। হ্যাঁ, ওর সাথে আমার ছবি অনেক দর্শকরা খুব পছন্দ করতেন। আমরা তো তখন চিত্রালী আর পূর্বাণী পড়তাম, নানা ধরনের ওই যে অনেক হাওয়া থেকে পাওয়া অনেক কিছু, এদের মধ্যে অনেক প্রেম চলছে, এই চলছে, এগুলি সব আমরা শুনতাম। সোহেল রানার সঙ্গে একটা ছবি আছে আপনার, নাগ পূর্ণিমা।
সোহেলানের সাথে নাগ তুমি যেখানে পূর্ণিমায়। আমি সেখানে, আমি খুব সুন্দর সেখানে, গান আছে, সুন্দর গানটা, খুব সুন্দর। গানটা খুব সুন্দর। হ্যাঁ, এরপরে বলেন যে সত্যজিৎ রায়, তার চোখে আপনি কিভাবে পড়লেন? বা আমি তার চোখে পড়লাম মানে, আমি আসলে ওই সময় আমার বয়সটা মনে হয় প্রায় 16 বছরের মতো হবে। হ্যাঁ, 16-17 এরকম হবে। আচ্ছা, তো আমি গ্যান্ডারিয়ার বাড়িতে থাকি। তো একদিন দেখি যে একটা চিঠি এসছে। তো চিঠিতে লিখেছে যে ভারতের বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় আপনাকে ছবিতে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তো আপনি যদি একটু কলকাতায় আসেন ভালো হয়, উনি দেখবেন সামনাসামনি আপনাকে। তো এটা পড়ে আমি একদম চেয়ার থেকে হাসতে হাসতে পড়েই গেলাম। না, পড়ে গেলাম এই জন্যে যে এটা কি সম্ভব নাকি? ভারতে কত বিখ্যাত শুনেছি বড় বড় নায়িকারা আছে, ওরা থাকতে আমি কোথায়, কোন বাংলাদেশে কোথায় ববিতা নামে আমাকে নেবে? এটা হয় নাকি? এরকম এরকম। আচ্ছা, তারপরে কি হলো, এরম করতে করতে ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন আসলো। তখন তো আর ফোন ছিল না, এমনি ল্যান্ড ফোন। তো ল্যান্ড ফোনে ফোন করেছে যে আপনার কি এটা কি সিরিয়াসলি নিচ্ছেন না? এটা কিন্তু সত্যি সত্যি, এবং সত্যজিৎ বাবু আপনাদের কোনো রেসপন্স না পেয়ে আমাদেরকে যোগাযোগ করেছেন। এবং তারপরে উনি সুচন্দা আপা বললেন যে না, এটা নিশ্চয়ই তাহলে সত্যি, আমাদের যাওয়া উচিত। এবং এর আগে একটু বলে নেই, একবার শুটিংয়ে এফডিসি দেখি, এফডিসিতে এক ভদ্রলোক আমার বোধহয় 200-300 ছবি তুলছে, কলকাতা থেকে এসছে। তো আমি বলছি, কি ব্যাপার, এত ছবি তোলে কেন? তো ভাবলাম ও পাশের দেশ, তো এখানকার নায়ক নায়িকারা কে কেমন, এই জন্য ছবি তুলছে। কিন্তু আমি আর জানি না যে এই ছবিগুলো মানিকদা, সত্যজিৎ রায়ের সবাই আমরা মানিকদা বলেই ডাকি, মানিকদা দেখে বলে বাহ, মেয়েটা তো বেশ ভালোই লাগলো, ফটো টটো দেখে, ক্যামেরা ফেস ভালো, ভালো। এবং ওনার ছবিতে তো একটা ব্যাপার যে যত যাই হোক, ওনার ছবির কাহিনীর চরিত্রের সাথে সেই আর্টিস্টের মিল থাকতে হবে, নিশ্চয়ই, মিল না থাকলে হবে না। আচ্ছা, তারপরে তো যাই হোক আমি সুচন্দা আপা গেলাম, গিয়ে আমরা কথা হলো যে মানিকদার বাসায় আমাদের যেতে হবে সন্ধ্যার সময়। তো আমি করলাম কি, ভাবলাম সত্যজিৎ বাবু আমাকে দেখবেন, তো এত বড় পরিচালক, আমাকে তো একটু সুন্দর হতে হবে। তো আমার মেকআপ বক্সের মধ্যে যত মেকআপ ছিল সব সেজে গুজে একদম খুব করে আমি গিয়েছি। গিয়ে দরজার নক করে দেখি লম্বা ভদ্রলোক। তারপরে আমি ওনার দিকে তাকিয়ে ভয়ে আমি আর তাকাতে পারি না। তারপরে বলছেন যে তুমি এত সেজে গুজে এসেছো কেন? আমি তো এত মেকআপে তোমাকে দেখতে চাইনি, তুমি মেকআপ ছাড়া আসতে বুঝতে পারতাম। এটা বলাতে আমি আরো ভয় পেয়ে এরকম করে বসে থাকলাম। তো সুচন্দা আপাকে উনি বলছে, ও কি অনেক লাজুক, ও কি অভিনয় টভিনয় পারবে? বলে দাদা 2-1টা ছবি করেছে তো, ওর কিন্তু সবাই খুব প্রশংসা করেছে। বলে তাই বুঝি? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে ইন্দ্রপুরী স্টুডিওতে আসবে, কোনো মেকআপ থাকবে না। এবং উনি আমাকে কয়েকটা স্ক্রিপ্ট দিলেন, 2-3 রকমের অভিনয়, বেশ রোম্যান্টিক, বেশ নর্মাল বা দুঃখের বা এই ধরনের। বললে এগুলো তুমি মুখস্থ করে কালকে চলে এসো। তো গেলাম আমি, সুচন্দা আপা গেলাম, ওদিন মেকআপ নিইনি। তো বলছে বাহ, আজকেই তো তোমার বেশি সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, মেকআপ ম্যানকে বললেন যে তুমি যাও, আপনি ওকে তুমি সাজিয়ে দাও, আর্ট পরে শাড়ি পরবে, একটা টিপ থাকবে, আর কিচ্ছু না। তারপরে আমি স্টুডিওর ভিতরে গেলাম, লাইট টাইট অন হলো, তারপরে উনি ক্যামেরার লুক থ্রু করছেন। উনি দেখে দেখে মনে হচ্ছে আমাকে বেশ পছন্দ করছে, আমার মনে হচ্ছে। আচ্ছা, তারপরে আমি নিজে আবার ডায়লগগুলো নিজেই বলছি যে আমি ঠিক মতো পারি কিনা অভিনয় করতে। সেটাও বোধহয় উনি দেখেছে যে মেয়েটার মধ্যে অনেক চেষ্টা আছে। আচ্ছা, দেখে দেখে তারপরে এটা তো উনি টেস্ট নিচ্ছেন, এটা মাদ্রাজে যাবে, আসবে, তারপরে উনি ডিসাইড করবে এই মেয়ে চলবে কি চলবে না। কিন্তু তার আগেই উনি বলে ফেললেন
ইউরেকা, আমি পেয়ে গেছি, আমার অনঙ্গ বউকে পেয়ে গেছি, অশনি সংকেতের এই হবে আমাদের নায়িকা। সুচন্দা, এদিকে এসো, এদিকে এসো, যাও। প্রযোজককে বললেন যে আপনি ওর সাথে যা বাকি কথাবার্তা বলে নেন এই। আর তারপরে আমাকে বললেন যে উনি আমাকে স্ক্রিপ্ট দিলেন, পুরো ছবির স্ক্রিপ্ট। বললেন যে এটা তুমি বাসায় ঢাকায় গিয়ে পড়বে, খালি পড়বে পড়বে পড়বে, আর অমুক সময় আমাদের শুটিং হবে, আমাদের ইয়েতে অশনি সংকেতের শুটিং হবে বীরভূমে, হ্যাঁ হ্যাঁ, শান্তিনিকেতনে। আচ্ছা, তারপরে এর মধ্যে উনি খুব চিঠি লিখতেন আমাকে, আর বাবাকেও লিখতেন, আমরা জবাব দিতাম এই ওই। তা আমি একটা চিঠিতে লিখলাম, দাদা আমি না বেশি শুকনা পাতলা, তো আমাদের বাংলাদেশের ডাইরেক্টররা বলে কি ববিতা তো অনেক বেশি হ্যাংলা, তো ববিতা একটু মোটা হওয়ার দরকার। দাদা আমি না পান্তা ভাত খাচ্ছি সকালে মোটা হওয়ার জন্যে। বলে খবরদার তুই এই কাজটা করিস না, তুই যা আছিস খুব সুন্দর আছিস। হ্যাঁ, এইরকম এই সেই ব্যাপার স্যাপারগুলো হলো। এরপর বীরভূমে শুটিং কতদিন হয়েছিল? আমরা ছিলাম 2-3 মাস ছিলাম, 2-3 মাস ছিলাম। সেই ওখানে গিয়ে শুটিং টুটিং করলাম। অশনি সংকেত খুব ভালো ছবি, আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে, এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, অমরত্ব। হ্যাঁ, পূর্ব বাংলাদেশে আমজাদ হোসেনের অনেকগুলি ছবি আপনি পরপর করছিলেন। আমজাদ হোসেন আমার খুব প্রিয় পরিচালক বাংলাদেশে, কারণ উনি গ্রাম ভিত্তিক ছবি এত সুন্দর বানাতেন। গ্রামের উপরে সেই নয়নমণি, গোলাপি, এখন ট্রেনে তো মাইলস্টোন, এটা আমরা মস্কো ফেস্টিভ্যালে নিয়ে গেছিলাম, তো মৃণাল সেন দেখেছে এবং বলেছে যে তোদের দেশে এত সুন্দর ছবি হয়, ভারী সুন্দর বানিয়েছি রে। তারপরে ওনার কসাই, সুন্দরী, বড় বাড়ির মেয়ে, জন্ম থেকে জ্বলছি, এসব অনেক অসংখ্য। লাঠিয়াল নারায়ণ ঘোষ মিতার ছিল, ওটাতেও ছিলাম। গোলাপি এখন ট্রেনে আপনারা সব চাল নিয়ে ময়মনসিংহ থেকে আসছেন, এই সময় একজন বলে যে তোরা নেমে যা, এটা তো ফার্স্ট ক্লাস। আপনি একটা যে জব দিয়েছিলেন মনে আছে? ফার্স্ট ক্লাস কি এর ফার্স্ট ক্লাস, আমরা হকলে এক ক্লাসের মানুষ, এইখানে কোনো ফার্স্ট ক্লাস নাই। বাংলাদেশের একটাই কথাটা খুব, হ্যাঁ এই কথাটা খুব হয়েছিল। হ্যাঁ, ওটা এখন আমার মনে আছে, দেখেন কতদিন আগে দেখেছি, কত আগের। হ্যাঁ, পরবর্তীকালে আপনি তো আপনি যা করেছেন তাই পুরস্কৃত হয়েছে। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনেত্রী হিসাবে বহুবার পেয়েছেন, বাদশাহ পুরস্কার পেয়েছেন, আবার প্রযোজক পরিচালক হিসেবেও তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তাই না? আপনি পরিচালনা কোনটা করলেন? পরিচালনা আমি করিনি, প্রযোজনা করেছি, 6টা-7টা মুভি করেছি। এর মধ্যে লাস্ট ছবিটা ছিল পোকামাকড়ের ঘর বসতি, সেলিনা হোসেনের। হ্যাঁ, তো এটা যেটা হলো সেটা হচ্ছে আমাদের পরিচালক আখতারুজ্জামান একটা ভুল করে, ছবিটা খুব সুন্দর হয়েছিল সব দিক দিয়ে, উনি না একটু চিটাগনিয়ান ল্যাঙ্গুয়েজটা রেখেছেন। তো তখন আমরা বলেছিলাম যে দেখেন চিটাগাংয়ের ল্যাঙ্গুয়েজটা সবাই বুঝে না, এটাকে আমাদের নর্মাল ভাষায় দেন। বলে না না, যেহেতু এটা আমার ওই এলাকার ছবি, হ্যাঁ, ছেড়া দ্বীপ এই ওই সেই, তো আমাদেরকে এটা ওইটাই করতে হবে। এই কারণে ছবিটির লোকে দেখে কিন্তু একেবারেই চলে নাই, পুরস্কার পেয়েছে, সব পুরস্কার এই ছবির থেকে আমরা পেয়েছি। আপনি কি উজ্জ্বলের সঙ্গে ছবি করেছিলেন? হ্যাঁ, প্রথম দিকে পায়ে চলার পথ, তারপরে বহু ছবি করেছি, অপরাধ, অপবাদ। আলমগীর ভাইয়ের সঙ্গে? আলমগীর ভাইয়ের সাথে 30টা ছবি করেছি। মোট কতটা ছবি তার মানে? আমি 275-এর মতো হবে। সেই কালে লেখক সাংবাদিকদের সঙ্গেও তো আপনাদের যোগাযোগ থাকতো, সুসম্পর্ক থাকতো। আমি একজনের কথা আজও ভুলতে পারি না, চিত্রালের এডিটর হয়েছিল, পারভেজ ভাই তো প্রথম দিকে ছিল, খোকা জামান। খোকা জামান তো খুব ভালো রাইটারও ছিলেন, গল্প লিখতেন, লিখতেন। তো ওনার নিজের প্রযোজনায় একটা ছবি ছিল বাদী থেকে বেগম, তো সেই ছবিতে বললেন যে ববিতা তোমাকে কিন্তু আমার ছবিতে অভিনয় করতে হবে। অবশ্যই, এত সুন্দর গল্প,
ওইটাতে আমিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, রাজ্জাক ভাইও পেয়েছিল। রাধিকা বেগম তো অনেক সুপারহিট ছবি। সুপারহিট ছবি, মানে ওখানে আমার চরিত্রটা বেশ অনেক বিভিন্ন ধরনের ইয়ে ছিল, হ্যাঁ। কখনো নর্তকী, হ্যাঁ, কখনো চাকরানী, বাদী, কখনো বেগম, বেগম, এইসব। বৈচিত্র্য। হ্যাঁ, বৈচিত্র্য ছিল, বৈচিত্র্যময়। হ্যাঁ, বিচিত্রার সম্পাদক সাদাত চৌধুরীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল। শাহাদাত ভাই তো প্রথম দিকে আমি যখন নায়িকা হয়েছি, আমার মনে পড়ে গ্যান্ডারিয়ার বাড়িতে উনি ক্যামেরা নিয়ে প্রচুর ছবি তুলেছেন, এবং বিচিত্রার ববিতা অ্যালবামও বানিয়েছেন, প্রথম অ্যালবাম বানিয়েছিলেন, এবং শাহাদাত ভাই সব নানান ধরনের ছবি টবি ভারী সুন্দর ছিল, খুব ভালো। উনি খুবই করতেন আমাদের সবার, আমার পূর্বাণীতেও আর যারা যারা ছিলেন তখনকার যারা ছিলেন আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, খুব ভালো। ইন্টারভিউ হলে খুব খুশি হতাম, খুব সুন্দর করে লিখবে আমি জানি, এরকম একটা ব্যাপার ছিল আর কি। আর অনেক দেশ তো ভ্রমণ করেছেন। ভ্রমণ করেছি অনেক, এটা আল্লাহর রহমতে আমার একটা খুব ইচ্ছা যে আমি দেশ বিদেশ ঘুরতে চাই। তো ঘুরতে চাই, সেই হিসেবে আমি অনেক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে পেরেছি, এবং সেটা হয়েছে কিন্তু সত্যজিৎ বাবুর অশনি সংকেত করার পরে। তাতে হয়েছে কি, যারা চলচ্চিত্র প্রেমী, চলচ্চিত্র দেখতে পছন্দ করে, জানে, তারা কিন্তু ওই বিভিন্ন ফেস্টিভ্যালে করতো কি, আমাকে ইনভাইট করতো, সত্যজিৎ রায়ের নায়িকা হিসেবে ইনভাইট করতো, এবং তাতে করে যখন আমি যেতাম, এই তাশকেন্ট, মস্কো, তারপরে কার্লোবারি, বেলগ্রেড, ইন্দোনেশিয়া, দিল্লি ফেস্টিভ্যাল, এই সমস্ত বিভিন্ন ফেস্টিভ্যালে, আলিটালিয়া, এইসব জায়গায়, এগুলো সব ফেস্টিভ্যালে গিয়েছি। আর এমনি শুটিংয়ে তো, শুটিংয়ের জন্যে অনেক দেশে বিদেশে, ইউএসএ শুটিং করেছি, ইউএসএতে, লন্ডনে, এদিক ওদিক অনেক গিয়েছি। আপনার ব্যক্তিগত জীবন, আপনার একজন ছেলে ও অনেক, উনি কানাডায় থাকেন। কানাডায় থাকে। আর আপনার বিয়ে হয়েছিল কত সালে? বিয়ে হয়েছিল 80-র দিকে। 80-র দিকে। অনেকের বাবা মারা গেলেন যখন অনেক, মোটে 3 বছর। 3 বছর। 3 বছর তখন উনি মারা গেলেন, ওনার একটু সমস্যা উনি তো ছিল, ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী ছিলেন, হার্টের এখানে এটা ওটা, কিডনি ছিল, এই আর কি। পেছনের দিকে তাকালে সেই সোনালী দিনগুলি, আপনি খ্যাতির চূড়া, এখনো আপনি খ্যাতির চূড়াতেই আছেন, কিন্তু না এখন একা ছেলে বিদেশে, যদিও আপনাদের 2 বোন 3 বোন মিলে, আবার কিছুদিন আগে যশোরে দাদাবাড়ি নানাবাড়ি গেলেনও, কেমন লাগে জীবনটা? মানে যখন আমি ছবি করেছি, শুটিং করেছি, সারাদিন ব্যস্ত থাকতাম, সকাল থেকে 2 শিফট 3 শিফট, শুক্রবার দিন আমাদের ছুটির দিন ছিল, এছাড়া শুক্রবারেও আমাদের কাজ করতে হতো, মানে এত ছবি, শিডিউল ম্যানেজ করা যায় না এরকম। তো তখন না শুধু বাড়ি আর এফডিসি আর ওই আউটডোর, কক্সবাজার, মানিকগঞ্জ, ওই জিটকা, নবগ্রাম, এইসব। তো তখন এত ব্যস্ত ছিলাম যে ব্যক্তিগত মানুষ যেরকম বাইরে যায়, দোকানপাটে যায়, ঘুরতে যায়, চাইনিজ খায়, রেস্টুরেন্টে যায়, এইগুলো করার সুযোগ আমার হয়নি। বেড়াতে যাওয়া, ড্রেস কিনতে যাওয়া, পোশাক, শাড়ি টাড়ি, গয়নাগাটি, এইগুলো মনে হয় যেন এগুলো তো আমার না, এগুলো আমার কাজ না, আমি তো শুটিং করব খালি। তো ও শুটিংয়েই করেছি। তো এখন সময় পাচ্ছি, যেহেতু এখন ছবি করি না, এটার পিছনে কথাটা হচ্ছে এরকম, যে সমস্ত গল্প আসে এগুলো আমার মোটেও ভাল লাগে না, শুনতেই ভাল লাগে না। সেই তখনকার পরিচালকরা বেঁচে নাই, ভালো ভালো পরিচালক, একজন জহির রায়হান, একজন সুভাষ দত্ত, একজন নারায়ণ ঘোষ মিতা, একজন কাজী জহির, হ্যাঁ, আমজাদ হোসেন, এই সমস্ত পরিচালকরা তো এখন নাই। তো এখন যারা আছে তারাও ছবি করছে, খারাপ বলবো না, কিন্তু ওনাদের মতো না, এবং এখন তো আরও না, এখন তো এফডিসিতে মনে হয় সিনেমাই হয় না, এখন এফডিসিতে ছবি হয় না, ছবি হয় না, বরং হ্যাঁ, অল্টারনেটিভ মিডিয়া ওরা প্রধান হয়ে উঠছে, নাটক টাটক করে, শুটিং করে ওখানে,
এখন কিছু বিচিত্র ধরনের নতুন ধরনের ছেলেমেয়েরা এসছে যারা নতুন ছবি করার চেষ্টা করছে, ভালোই হচ্ছে, খারাপ না। খারাপ না, হ্যাঁ। নতুন যারা একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার কাছে এলে আমি বলি কি, দেখো আমাকে যে তুমি নেবে, আমার কি করণীয় কিছু আছে? আমি কি ববিতা যে ছবিগুলো করেছে একসময়, সুনাম অর্জন করেছে, হাততালি পেয়েছে, পুরস্কৃত হয়েছে, সেগুলো কি আমি এখন তোমাদের ছবিতে দেখাতে পারবো? আছে? তা আসলে তো নাই, তা আমি এজন্য করিও না। ঠিক আছে। তাহলে এখন আমাদের বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, এই ক্যামেরা একটু বলবেন। দর্শকরা, আজকে আমি ববিতা হয়েছি আমার প্রিয় দর্শক বৃন্দের জন্যে। ওরা আমাকে এত ভালোবাসে, আপনারা আমাকে এত ভালোবাসেন, আমার ছবি দেখেন, সেই জন্যে আমি হয়তো একটা একটা পর্যায়ে আমি পৌঁছেছি। হ্যাঁ, তো আমি বলবো, এবং আপনারা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যতদিন থাকি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আর আগের যেটা পেয়েছি সেটাই যেন আমি ধরে রাখতে পারি। এই হচ্ছে কথা, আপনারা দোয়া করবেন, এটাই আমি বলবো। আর ভালোবেসে যাবেন। এখন ভালো ছবি হচ্ছে, ছবি আপনারা দেখবেন, সিনেমা হলে গিয়ে দেখবেন। ওই যে বসে বসে বাড়িতে বসে, সেটা হবে না। এই, আর যদি আমি কোনো সময় ভালো গল্প পাই, ভালো চরিত্র পাই, অবশ্যই করব। কারণ আমি মনে করি একজন শিল্পীর শেষ বলে কোনো কথা নেই, নিশ্চয়ই আমি করব। ভালো থাকেন। অনেক ধন্যবাদ ববিতা আপা, আপনাকে অনেক সময় দিলেন, আমরা অনেক না না, অনেক উপকৃত হলাম। সময় না, ভালো লাগছে, খুব ভালো। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ববিতা আপার বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ববিতার অভিজ্ঞতার গল্প শুনলাম। এই পথ চলে আমাদেরকে ঋদ্ধ করবে। তিনি শুরুতেই বলেছিলেন তার মায়ের কথা, তিনি বলতেন যে শুধু পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি, গান, নাটক, শিল্প সংস্কৃতি এগুলির চর্চা করতে হবে। সেটা আমরা সবসময় সবাইকে বলি, আমরা নতুন প্রজন্মকে বলি, পড়াশোনাও করতে হবে, সাথে অনেক কালচারাল অ্যাক্টিভিটিস করতে হবে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন।